শরীয়তপুর প্রতিদিন গতকালকে একটি নিউজ করেছিল, যেটি সখীপুরে আপনারা দেখেছেন, যেটির ক্যাপশনে লিখেছিল সখীপুরে জামায়াত ইসলামের পক্ষে পোস্ট করায় বিএনপির নেতারা বা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত তারা একটি ছেলেকে মারধর করে ফেলে রেখে যায়। এই ঘটনাটি গতকালকের না, এই ঘটনাটি আমি শরীয়তপুর প্রতিদিনের সাংবাদিকের সাথে কথা বলেছি, ইভেন ওখানে স্থানীয় জনগণ যারা আছে তাদের অনেকের সাথেই কথা বলেছি। যখন আমি আসলে এই বিষয়ে বক্তব্য দিছি, দেওয়ার পরে অনেকেই আসলে বিষয়টি নেগেটিভভাবে নিয়েছে, পজিটিভভাবে নিয়েছে কেউ কেউ। তো বিষয়টির সত্য যে ঘটনা সেটি আমি পরে জানতে পেরেছি, এবং আমি আমার ভিডিওতে কিন্তু বলেছি যে আদৌ ঘটনাটা কি ঘটেছে আমরা জানি না, পরবর্তীতে জানতে পারলে একটা আপডেট দিব। তো যেটি ঘটেছিল সেটি আপনাদেরকে একটু পরে বলছি। আমি এখন যেটি বলছি সেটি হচ্ছে শরীয়তপুর প্রতিদিনে গতকালকে প্রচারিত হয়েছে সংবাদটি, যেটি ঘটনা ঘটেছিল 23 তারিখ অর্থাৎ 23শে ডিসেম্বর 2025। এখন ঘটনাটির কেন্দ্রবিন্দু কোথায় ছিল, কারা কারা ঘটনাটি ঘটিয়েছিল এবং কেন এইখানে জামাত ইসলামের নাম সম্প্রচার হয়েছে সেটি আপনাদেরকে বলছি। প্রথমত দেখেন, ঘটনাটি ঘটেছে কার্তিকপুর ব্রিজের পূর্ব পাশে, অর্থাৎ সেইখানে একটি ইটের ভাটা আছে। সেই ইটের ভাটায় মাহিন্দ্র গাড়ি করে এই রাত দিন 24 ঘন্টায় সেখানে গাড়িগুলো চলে, এবং সেই গাড়ির কারণে পলিউশন হচ্ছে, সেখানে ধুলাবালি উঠতেছে, এবং এলাকার যে মানুষ আছে তাদের বক্তব্য ছিল যে এইখানে যদি মাহিন্দ্র গাড়ি চলেই সেক্ষেত্রে এখানে নিয়মিত পানি দিতে হবে রাস্তায়, অর্থাৎ ধুলাবালি থেকে তারা বাঁচতে চাইছে। ইভেন আশেপাশের বাড়িঘরগুলোতে রান্নাবান্নায় কষ্ট হইতো, মানুষজনের চলাফেরা কিংবা মানুষজনের যেই ঘুমানো, সারা রাত গাড়ি চললে সেই ঘুমের কষ্ট হইতো। এই জন্য কিছু মানুষজন সেখানে যারা সচেতন নাগরিক ছিল তারা এটিতে বাধা সৃষ্টি করেছে যে এই মাহিন্দ্র যদি চলে সেক্ষেত্রে হয় দিনের বেলা চলবে অথবা রাতের বেলা চলবে, আর রাতের বেলা চললেও কন্ডিশন ছিল যে রাস্তায় পানি দিতে হবে, অর্থাৎ পরিবেশের যে ভারসাম্য সেটি বজায় রেখে গাড়ি চলতে হবে। এখন সেখানে যাদের মাহিন্দ্র ছিল তারা আসলে হঠাৎ করে এই যে যারা বন্ধ করেছিল তাদের উপরে হঠাৎ করে লাঠিসোঁটা কিংবা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে, এটি আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। এবং যারা গ্যাঞ্জামের মূল দুইটা পরিবারের মধ্যে হয়েছিল সেটা ছিল গাজী পরিবার এবং মোল্লা পরিবার, ঠিক আছে। এবং গ্যাঞ্জামের পর মোল্লা পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছে এবং তারা তারপরে একটি মামলা দায়ের করার চেষ্টা করেছিল। সেই মামলার আসামি ছিল যে গতকালকে যিনি নিজেকে ভুক্তভোগী দাবি করেছিল এবং হসপিটালে ভর্তি হয়েছিলেন, অর্থাৎ যেই ছেলেটি নিজেকে জামায়াত ইসলামের লোক পরিচয় দিয়ে অথবা জামায়াত ইসলামের পক্ষে পোস্ট করেছিল বলেছিল, সেই ছেলেটি ওই মামলার আসামি ছিল। অর্থাৎ ওই পক্ষের লাঠিসোঁটা নিয়ে সেই ছেলেটিও মারামারিতে অংশ নিয়েছিল। এখন 23 তারিখের ঘটনা আসলে গতকালকেই কেন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, এটির একটি কারণ ছিল যে যেই ছেলেটি লাঠিসোঁটা নিয়ে আসছিল এবং গতকালকে তার ব্যাপারে বা তার বক্তব্য, তার পরিবারের বক্তব্যকে কেন্দ্র করে এই সংবাদটি প্রচার হয়েছিল, সেই ছেলেটির নাম হচ্ছে রিয়াজ। অর্থাৎ সেই রিয়াজ আমজাদ মোল্লা, ফরিদ মোল্লা সহ আরও কয়েকজনকে আহত করেছে গাজী পরিবারের সাথে এসে মারামারি করে। এখন সেই ছেলেটিকে রাস্তায় পেয়ে ওই যে ফরিদ মোল্লা, আমজাদ মোল্লা যারা রয়েছে এরা আবার পাল্টা আক্রমণ করেছে। সেই আক্রমণের কারণে এই ছেলেটি আহত হয়েছে। সেটি 23 তারিখের ঘটনা। এখন এই ছেলেটি গতকালকে সখীপুর থানায় একটি মামলা দায়ের করেছে এবং সেই মামলার এজাহারে সে উল্লেখ করেছে যে সে জামায়াত ইসলামের পক্ষে পোস্ট করার কারণে তাকে মারধর করা হয়েছে। কিন্তু মূলত ঘটনা এইটা না। ছেলেটা হয়তো জামায়াত ইসলামের পক্ষের অথবা জামায়াত ইসলামের পক্ষে পোস্ট করেছে, এটা সত্য, হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু সে জামাতকে এখানে কেন ব্যবহার করলো এটি হচ্ছে প্রশ্ন। কারণ জামাতকে ব্যবহার করলে এখানে একটা অ্যাডভান্টেজ নেওয়া যাইতে পারে, অথবা যেহেতু দুইটা ফ্যামিলি বিএনপির, এখন ঘটনা সঠিক যেটা বিএনপি হয়তো সেটা করার চেষ্টা করছিল, যার কারণে ওর বিপক্ষে চলে যাচ্ছিল, এই জন্য সে একটা অ্যাডভান্টেজ নেয়ার চেষ্টা করছে জামাতকে ব্যবহার করে। এখন আসেন, শরীয়তপুর প্রতিদিন আসলে এই ক্যাপশনে কেন সংবাদ প্রচার করলো? কারণ শরীয়তপুর প্রতিদিন ওই ভুক্তভোগী অর্থাৎ যেই ছেলেটা আহত হয়ে হসপিটাল ছিল রিয়াজ, তার পরিবার এবং তার বক্তব্য অনুসারে সে আসলে এইখানে ক্যাপশনটা দিছে। এবং সে মামলার যেই কপি ছিল সেই মামলার কপিতেও যেভাবে উল্লেখ করা ছিল যে
সে জামাত ইসলামের পক্ষে পোস্ট করার কারণে তার উপরে হামলা করা হয়েছে, তাকে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। হ্যাঁ, এইখানে আসলে জামাত ইসলামীর পক্ষে পোস্ট করা এই পুরা ঘটনাই হচ্ছে একটা বানোয়াট ঘটনা, মিথ্যা ঘটনা, যেটি আমি স্থানীয় জনগণের সাথে কথা বলে, স্থানীয় যারা ছিল তাদের সাথে কথা বলে এবং সাংবাদিকের সাথে কথা বলে এটি আমি জানতে পেরেছি। এখন গতকালকে কন্ট্রোভার্সিটা এই জায়গায় তৈরি হয়েছে যে এখানে মারামারি হয়েছে দুইটা পরিবারই বিএনপির। এই মামলাটা সাজানো হয়েছে জামাতকে ব্যবহার করে একটা অ্যাডভান্টেজ নিয়ে। এখন জামাতের লোকজন সেখানে হয়তো সমর্থন দিতে পারে ছেলেটাকে, আবার নাও দিতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো মানুষজন হই হুল্লা পড়ে গেছে যে ঘটনা আসলে এটাই সত্য হইতে পারে, কিন্তু ঘটনা এটা সত্য না এবং বাস্তব না। আমরা যেটি জানতে পারছি সেটি আপনাদেরকে জানাইলাম। এখন দেখেন ছোট্ট একটা ঘটনা, ওইখানে ঘটনাটা ঘটছে কি নিয়া আর এইখানে অ্যাডভান্টেজটা কি নিয়ে নিছে। এখানে সাংবাদিকেরও দোষ না, কারণ সে পরিবারের পক্ষ থেকে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে যে বক্তব্য পেয়েছে এবং থানায় তারা মামলার এজাহার যেভাবে লিখছে, অভিযোগ যেভাবে দিছে, সেইখানে যা লেখা ছিল, ইভেন সাংবাদিক আমাকে এটাও বলছে যে যাদের সাথে মূলত দ্বন্দ্ব তাদেরকে ফোন করেছিল এবং তারা বলেছে যে আপনারা যেভাবে নিউজ করা দরকার করেন, হ্যাঁ, অসুবিধা নাই। তো সাংবাদিক তো আর বুঝতে পারে নাই যে ভুক্তভোগী পরিবার মিথ্যা বলছে, ঠিক আছে। সো যেটাই হোক, সমাজে ঘটনা একরকম ঘটে, উপস্থাপন হয়তো ভিন্নভাবে হয়। হ্যাঁ, এখানে অনেক ক্ষেত্রে রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়া হয়, কিন্তু মূলত এই ঘটনাটা কোনো রাজনৈতিক ঘটনা না। আর আমি সাংবাদিককে প্রশ্ন করলাম 23 তারিখের ঘটনা আপনি আজকে এসে কেন প্রচার করলেন? হ্যাঁ, তো তিনি যেটা বললো যে ভাই এতদিন তো মামলা হয় নাই, বাট মামলার প্রক্রিয়ার মধ্যে গেছিল, কিন্তু সম্ভবত মামলা হবে না, দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হয়েছে অথবা মিউচুয়াল, যেটা সামাজিক বিচার বলে, সামাজিক দরবার বলে, সেইভাবে হয়তো সম্পন্ন হবে এবং এটা যথাযথভাবেই হবে এটি। আর ওই ছেলেটা 8 দিন 9 দিন যাবৎ হসপিটালে আছে এরকম। আবার যেটা শুনলাম, ওই ছেলেটা যাদেরকে আঘাত করেছে তারা হয়তো 2-1 তারাও হসপিটালে ছিল, তাদের অনেকে ইনজুরি হয়েছে এবং এটাও শুনলাম যে তাদের এক পক্ষের এক ছেলেকে ঢাকায়ও পাঠানো হয়েছে। তো মূল ঘটনা হয়েছে এটা। আমরা আশা করি যে জনগণের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই এবং আইনগত প্রক্রিয়ার কথা যেটি বলেছিলাম, এখন দুই পক্ষের যেই দ্বন্দ্ব হয়েছে সেই দ্বন্দ্বে যদি দুই পক্ষ আইনগত ব্যবস্থা নিতে চায় সেটি আইনগত ব্যবস্থা নিতে পারে। আর যদি তারা সমঝোতায় আসতে চায়, অর্থাৎ পাশাপাশি পরিবার একই অঞ্চলে বসবাস করে, সামাজিকভাবে যদি সমস্যাটির সমাধান করতে চায়, সেক্ষেত্রে তারা সেটাও করতে পারে।